Today I shall read an answer of an English question paper of Purulia Jila School for class 5 for second summative, taken from Rayo Martin Poshnovichita, bearing page number 76. আজ ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে পুরুলিয়া জেলা স্কুল। এটি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে। রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে, যার পেজ নাম্বার হচ্ছে 76 পুরুলিয়া জেলা স্কুল রিডিং স্কিল সিন। এটা আমাদের পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 দ্য রেবেল পোয়েট। এটা পুরো প্যাসেজটা আমাদের আছে 75 থেকে 83 এই পেজ নাম্বারের মধ্যে আছে, অর্থাৎ 75 পাতা থেকে 83 পাতার মধ্যে আছে। এটা নেওয়া হয়েছে পেজ নাম্বার, পাঠ্যপুস্তক পেজ নাম্বার 77 থেকে নেওয়া হয়েছে। দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি, এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের প্যাসেজটা কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য কোশ্চেন্স মানে প্রশ্নগুলির গিভেন বিলো নিচে যেগুলো দেয়া আছে। তাহলে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, নিচের প্যাসেজটা যত্ন সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, এবং যে প্রশ্নগুলো নিচে দেয়া আছে সেগুলোর উত্তর দাও। তাহলে কথোপকথন হচ্ছে কনভারসেশন এখানে দেওয়া হয়েছে প্রীতম আর ফাদারের মধ্যে। প্রীতম ফাদার আর আঙ্কেল রহিমের মধ্যে কথাবার্তা হচ্ছে। প্রীতম বলছে ডিড কুমোদ রঞ্জন ইন্সপায়ার্ড হিম টু রাইট পোয়েমস। ডিড কুমোদ রঞ্জন ইন্সপায়ার, কুমোদ রঞ্জন কি তাঁকে কবিতা লিখতে সাহায্য করেছিল? ফাদার, বাবা বলছে ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড। কিন্তু হিম বলতে এখানে তাহলে নজরুলকে বলা হচ্ছে। তাহলে প্রীতম বলছে ডিড কুমোদ রঞ্জন ইন্সপায়ার হিম, কুমোদ রঞ্জন কি ইন্সপায়ার অনুপ্রাণিত করেছিলেন হিম বলতে কি নজরুলকে টু রাইট পোয়েমস, কবিতা লিখতে? বাবা বলছে হ্যাঁ, বাবা বলছেন হ্যাঁ, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খোয়াম। ইয়েস, বাবা বলছে কুমোদ রঞ্জনও অনুপ্রাণিত করেছিলেন কাকে কবিতা লিখতে? নজরুলকে। ইয়েস, হ্যাঁ, বাট কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, নজরুল ও অলসো মানে ও, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হয়েছিলেন বাই রবীন্দ্রনাথের দ্বারা, অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস এবং পারসিক কবি হাফেজ এবং খোয়ামের দ্বারা। আঙ্কেল রহিম তখন বলছেন ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। ডিড ইউ নো, তুমি কি জানো দ্যাট যে নজরুল যোগদান করেছিলেন দ্য আর্মি সেনাবাহিনীতে আন্ডার দ্য ব্রিটিশদের তত্ত্বাবধানে নজরুল সেনাবাহিনীতে যোগদান করেছিলেন? তুমি কি জানো? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49তম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। রেজিমেন্টটা কী হলো? ভেঙে দেওয়া হয়েছিল বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ইন 1920 সালে। সো ই কেম টু কলকাতা, সুতরাং তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। বাবা তখন বলছেন অ্যাট দ্যাট টাইম, সে সময়ে ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। ভারতবাসীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা উঠে দাঁড়িয়েছিল। নজরুল প্রটেস্টেড, নজরুল প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য ক্রুয়েলটি, নিষ্ঠুরতার বিরুদ্ধে অব দ্য ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে ইন ইজ ওন ওয়ে, নিজস্বভাবে বা নিজস্ব ভঙ্গিতে। ইনফ্যাক্ট বাস্তবিকপক্ষে হি অলসো স্টার্টেড, তিনি লিখতে শুরু করেছিলেন লিখতে শুরু করেছিলেন পোয়েমস, কবিতা, এসেস রচনা বা প্রবন্ধ, অ্যান্ড সংস, এবং কী আছে গান লিখতে আরম্ভ করেছিলেন। টু ভয়েস ইজ প্রটেস্ট, তার ধ্বনিত করতে, ভয়েস মানে ধ্বনিত করতে, তার প্রতিবাদকে ধ্বনিত করতে। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ভারতের বিদ্রোহী কবি ছিলেন। তাহলে এখানে আমাদের প্যাসেজটা দিয়ে আছে। এবার এই প্যাসেজটা থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। পেজ নাম্বার আমরা দেখব 77, পেজ নাম্বার 77। এতে কী আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যদি বলা হয় অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এটা কোন বাক্যে আছে? আমাদের
আমরা জানি যে বাক্য কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে বাক্য। বাক্য কটা আছে, বাক্য বানাতে গেলে আবার কি হচ্ছে, এক বা একাধিক শব্দকে তাহলে আমরা জানবো শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে, শব্দের আগে কি আছে, লেটার। তাহলে লেটার তাহলে শব্দ কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা শব্দ। আবার শব্দের আগে কি আছে, লেটার। ইংরাজিতে কটা আছে, 26টা। কি আছে, ZYXWVUTSRQPONMLKJIHGAPDCBA, এই হচ্ছে 26টা হচ্ছে লেটার। লেটারগুলোকে একত্রে বলা হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। লেটারগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা আছে ভাওয়েল আর কনসোনেন্ট। যদি আমরা বলছি যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, তাহলে অ্যান্সার আমরা জানি বাক্য কটা আছে, 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমি ইম্পারেটিভ, এটাকেই বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে সাবজেক্ট উজ্জ্ব থাকবে, অ্যান্সার মানে উত্তর দাও, ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর কোশ্চেন্স বা ফুল স্টপ হয়েছে, তাহলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এটা কি বাক্য, আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এতে প্রশ্নটা গেছে, হোয়াই ডিড নজরুল কাম টু কলকাতা ইন দ্য ইয়ার অফ 1920? 1920 সালে হোয়াই ডিড নজরুল কাম, কেন নজরুল এসেছিলেন ক্যালকাটাতে মানে কলকাতায়, ইন দ্য ইয়ার অফ 1920, 1920 সালে নজরুল কেন কলকাতায় এসেছিলেন। এখানে প্রশ্নটা ডিড দিয়ে করা হয়েছে, তাহলে আমাদের উত্তরটা কি লিখতে হবে, কাম নজরুল কি করে কেম, তাহলে আমরা লিখব ইন দ্য ইয়ার অফ 1920 নজরুল কেম টু কলকাতা। আমরা প্রথমেই লিখব ইন দ্য ইয়ার অফ 1920 নজরুল কেম টু ক্যালকাটা, নজরুল কলকাতায় এসেছিলেন। কারণ এই যে আমাদের লেখা আছে, কারণ আমরা লিখব কারণ ইংরেজি বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, কারণ রেজিমেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছিল বা নিষিদ্ধ ঘোষণা করেছিল ইন 1920। কি আমরা প্রথম সূচনাটা করব, কি করব, তা নজরুল কেম টু কলকাতা, নজরুল কলকাতায় এসেছিলেন ইন দ্য ইয়ার অফ 1920 বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তাহলে আমরা এখান থেকে আমরা ডিড আছে বলে কামটা কি লিখব, কেম। তাহলে উত্তরটা আমাদের শুরু হবে নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920 বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আফটারে এটা ছোটাতে করব। তাহলে আমরা প্রথমেই লিখব, তাহলে আমরা সূচনাটা করব নজরুল থেকে, আমরা আরম্ভ করব অ্যান্সারটা। তাহলে ডিড আছে বলে কামটা কী হয়ে যাবে, কেম হবে। তাহলে আমরা লিখব নজরুল NAZRUL নজরুল, কেম CAME নজরুল কেম, টু পুরো দেখে লিখছি নজরুল, ডিড আছে বলে কামটা কেম হলো, নজরুল কেম টু, পুরোটা এতটা দেখে লিখব, নজরুল কেম টু ক্যালকাটা CALCUTTA। তাহলে কি হলো, নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920। তাহলে আমরা লিখলাম যে নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920। এরপর লিখব বিকজ, BECAUSE কারণ। এরপর আমরা প্যাসেজটা থেকে দেখে লিখব বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, লিখব দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, এই যে লেখা আছে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, দ্য রেজিমেন্ট REGIMENT বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ was disbanded, DISBANDED because the regiment was disbanded। এরপর লিখব after the first world war, after AFTER, after the THE, after the first FIRST, after the first world WORLD, world war WAR। তাহলে আমরা লিখলাম কি, নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920 বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার।
তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটা হলো বিয়ে থেকে আছে, হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ, কীভাবে নজরুল প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করেছিলেন। তাহলে আমরা নজরুল লিখব, ডিড আছে প্রশ্নটা, তাহলে নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই লেখার দ্বারা, তাহলে বাই রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস। তাহলে আমরা লিখব নজরুল, এখানেও প্রশ্নটার কাছে ডিড দিয়ে আছে, তাহলে প্রোটেস্ট আমরা লিখব প্রোটেস্টেড, তাহলে আমরা লিখব নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ বাই রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড হচ্ছে সংস। আমরা লিখব নজরুল, নজরুল NAZRUL, নজরুল NAZRUL, নজরুল প্রোটেস্টেড PROTESTED, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট AGAINST, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ, দ্য ব্রিটিশ BRITISH। তাহলে আমাদের উত্তরটা হলো নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ, এরপর হলো বাই BY, বাইটা আমাদের যোগ হলো, বাইয়ের পর আমরা লিখব বাই রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস। তাহলে আমরা লিখলাম বাই BOI, বাই রাইটিং WRITING, রাইটিং WRITING, বাই রাইটিং WRITING, বাই রাইটিং এসেস ESSAYS, এসেস বাই রাইটিং এখানে আমাদের কি আছে এসে না লিখে প্রথমে লিখব পোয়েমস POEMS, এসএসটা কেটে দেওয়া হলো পোয়েমস POEMS, পোয়েমস কমা, তারপর আমরা লিখব এসএস ESSAYS, এসএস, তারপর লেখা আছে অ্যান্ড সংস, অ্যান্ড AND অ্যান্ড সংস SONGS, সংস বা ফুলস্টপটা দেওয়া হলো। তাহলে আমরা উত্তরটা লিখলাম, ডিড আছে বলে প্রোটেস্টটা কী হয়ে গেল প্রোটেস্টেড, তাহলে উত্তরটা আমরা লিখব নজরুল প্রোটেস্টেড, তারপর এখানে দেখে লিখলাম এগেনস্ট দ্য ব্রিটিশ, তারপর লিখব বাই রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড হচ্ছে সংস, উত্তরটা হয়ে গেল। তাহলে এরটা আমরা আরেকবার দেখে নিই, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াই ডিড নজরুল কাম টু ক্যালকাটা, কেন নজরুল কলকাতায় এসেছিলেন ইন দ্য ইয়ার অফ 1920, তাহলে আমরা উত্তর ডিড আছে বলে আমটা কী হলো কেম হলো, তাহলে আমরা উত্তরটা লিখব নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920 বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এটাই আমরা লিখেছি, নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920 বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এরপর 2 নম্বরটা আমাদের কি লেখা আছে, হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ, কীভাবে নজরুল প্রতিবাদ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, কীভাবে প্রতিবাদ করেছিলেন। তাহলে এখানেও প্রশ্নটা ডিড আছে, এখানে প্রোটেস্টটা কী হয়ে যাবে প্রোটেস্টেড হবে, তাহলে নজরুল প্রোটেস্টেড লেখা হয়েছে, নজরুল প্রোটেস্টেড, তারপরে পুরো লেখা এগেনস্ট দ্য ব্রিটিশ পর্যন্ত লেখা হয়েছে এগেনস্ট দ্য ব্রিটিশ, এরপরে কী হচ্ছে বাই মানে দ্বারা, বাই এরপরে এখানটা দেখে লেখা হয়েছে বাই এখানে লেখা হয়েছে রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড হচ্ছে সংস পর্যন্ত দেখে লেখা হয়েছে। এখানে নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ বাই রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস, নজরুল প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে বাই রাইটিং লেখার দ্বারা, কি লেখা কবিতা লেখা, এসেস প্রবন্ধ লেখা, অ্যান্ড হচ্ছে সংস এবং গান লেখার মাধ্যমে। এরপর 2 নম্বরটা আছে বিয়েতে আছে রিঅ্যারেঞ্জ মানে সাজাও, আর রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমরা জানি শব্দ বানাতে গেলে অবশ্যই কি থাকবে অর্থ থাকতে হবে, তাহলে শব্দ কাকে বলবো এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তাকে আমরা বলবো শব্দ। তাহলে এইটা আমাদের কি হবে DEDDISBAN, এটা আমাদের কি হবে ডিসব্যান্ডেড, এই যে আমাদের লেখা আছে ডিসব্যান্ডেড, এটা আমরা লিখব ডিসব্যান্ডেড BANDD, ডিসব্যান্ডেড মানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ডিসব্যান্ডেড আমরা একটু ভালো করে লিখি ডিসব্যান্ডেড BANDED, ডিসব্যান্ডেড মানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বা এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বা ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে প্রথমে ডি হলো, এইটাও ডি হলো, এবারে ই হলো আমাদের ইটা কই এই যে ইটা, এবার ডি
আবার একটা আমাদের কী হবে, এই একটা ডি আছে, এইটা আমাদের একটা ডি হলো। এবার আইটা আমরা দেখবো, আইটা এই যে আই, এরপর এসটা আমরা দেখবো এই যে এস, তারপরে আমরা বি দেখবো বি এ এন, তা ডিসব্যান্ডেড। এইটা আমাদের কী করা আছে 2 নম্বরটা টি ওয়াই আর সি ইউ এল ই, তাহলে আমাদের কী হবে ক্রুয়েলটি, এই যে আমাদের লেখা আছে ক্রুয়েলটি, আমাদের পুরো আমরা বই প্যাসেজটা থেকে পাচ্ছি ক্রুয়েলটি, এই যে আমাদের লেখা আছে হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ক্রুয়েলটি, এই যে ক্রুয়েলটি ওয়ার্ডটা, ক্রুয়েলটি বানানটা হচ্ছে CRUELTY, ক্রুয়েলটি হচ্ছে নাউন ফর্ম। আমরা জানি ভার্বের পার্টস অফ স্পিচের হচ্ছে 8টা ভাগ, ক্রুয়েলটি হচ্ছে নাউন ফর্ম, আর ক্রুয়েল হলে হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ হতো ক্রুয়েলটি। ক্রুয়েলটি বানানটা তাহলে CRUELTY, তাহলে সি আমাদের হলো সি, আর হলো আর, এরপর ইউটা হলো ইউ, ইউটা হলো ইউ, ইটা হলো ই, এই যে ই, এলটা হলো এল, আমাদের এল, এইটা এল, টিটা এইটা টিটা, আর ওয়াইটা আমাদের এইটা, তাহলে কী হলো ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। তাহলে আরেকবার আমরা দেখে নিই, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স বর্ণগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। যদিও এই লাইনটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এইটা প্রথমে একটা ডিসব্যান্ডেড হলো, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বা ভেঙে দেওয়া হয়েছিল, আর এটা ক্রুয়েলটি নিষ্ঠুরতা। এরপর সিএতে আছে কমপ্লিট, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিচের বাক্যগুলো উইথ ইনফরমেশান তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট পার্ট থেকে। অর্থাৎ নজরুল জয়েন দ্য আর্মি, নজরুল যোগদান করেছিলেন সেনাবাহিনীতে, তাহলে কী হবে নজরুল জয়েন দ্য আর্মি, তাহলে আমাদের কী হলো নজরুল জয়েন দ্য আর্মি কোথায় লেখা আছে আমরা খুঁজব, এখানে নজরুল জয়েন দ্য আর্মি এই যে আমাদের লেখা আছে আমরা খুঁজব নজরুল জয়েন দ্য আর্মি, তাহলে এই লাইনটা এই যে আমাদের ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি, তা আর্মি পর্যন্ত লেখাটা আমরা লিখবো আন্ডার দ্য ব্রিটিশ, এই 3টে ওয়ার্ড লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে আন্ডার দ্য ব্রিটিশ। তাহলে আমরা লিখব নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার UNDER আন্ডার দ্য ব্রিটিশ, আন্ডার UNDER আন্ডার দ্য ব্রিটিশ BRITISH আন্ডার দ্য ব্রিটিশ। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে, নজরুল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে পূরণ করো নিচের বাক্যগুলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। তা নজরুল জয়েন দ্য আর্মি কোথায় লেখা আছে, এই যে নজরুল জয়েন দ্য আর্মি, তাহলে আমরা লিখবো আন্ডার দ্য ব্রিটিশ, আন্ডার UNDER আন্ডার দ্য ব্রিটিশ, এই যে লিখে দেবো আমরা আন্ডার UNDER আন্ডার দ্য ব্রিটিশ। বিয়েতে আছে হি ইজ দ্য, তাহলে এই লাইনটা কোথায় আছে আমরা খুঁজবো, হি ইজ দ্য, এই যে আমাদের মিলে গেছে হি ইজ দ্য পর্যন্ত, তাহলে আমরা লিখবো রেবেল পোয়েট, তাহলে 4টে ওয়ার্ড লিখে দেবো রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তাহলে আমরা লিখবো হি ইজ দ্য রেবেল REBEL রেবেল পোয়েট POET, রেবেল পোয়েট অফ OF, রেবেল পোয়েট অফ ইন্ডিয়া INDIA, তাহলে কী হলো রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন বিদ্রোহী কবি অফ ইন্ডিয়া মানে ভারতের বিদ্রোহী কবি। আচ্ছা, এরপর ডিএ থেকে আছে মেক সেন্টেন্সেস, মেক সেন্টেন্স মানে বাক্য তৈরি করো অফ ইওর তোমার নিজস্ব, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো ব্যবহার করে। পোয়েট আমরা লিখবো পোয়েট মানে কবি, আমি লিখবো রবীন্দ্রনাথ টেগোর ইজ এ গ্রেট পোয়েট, একটা বাক্য লিখবো আমরা রবীন্দ্রনাথ টেগোর একজন বিখ্যাত কবি, আমরা লিখব রবীন্দ্রনাথ টেগোর ইজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ RABIN, রবীন্দ্র DRANATH, রবীন্দ্রনাথ টেগোর TAGORE, রবীন্দ্রনাথ টেগোর ইজ IS এ গ্রেট পোয়েট, গ্রেট GREAT, গ্রেট পোয়েট POET, রবীন্দ্রনাথ টেগোর ইজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ টেগোর একজন বিখ্যাত কবি। এরপর আমরা লিখব ব্রিটিশ দিয়ে বাক্য রচনা করব, তাহলে আমরা লিখব শেক্সপিয়ার ইজ এ ব্রিটিশ পোয়েট, আমরা লিখব শেক্সপিয়ার ইজ এ ব্রিটিশ পোয়েট, শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ ইজ এ গ্রেট ব্রিটিশ পোয়েট, শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ এনারা ব্রিটিশ কবি ছিলেন, তাহলে আমরা লিখব শেক্সপিয়ার SHAKES PEARE,
শেক্সপিয়ার ইজ এ গ্রেট পোয়েট, ইজ দ্য ব্রিটিশ পোয়েট, ইজ দ্য ব্রিটিশ BRITISH, শেক্সপিয়ার SHAKES PERE, শেক্সপিয়ার ইজ দ্য ব্রিটিশ পোয়েট POET, শেক্সপিয়ার হচ্ছেন একজন ব্রিটিশ কবি। তাহলে আমরা প্রথমেরটা লিখলাম কি মেক মানে তৈরি করো, সেন্টেন্সেস বাক্য অফ ইওর ওন তোমার নিজস্ব বাই ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে। পোয়েট দিয়ে বাক্য রচনা করলাম আমরা, পোয়েট দিয়ে রবীন্দ্রনাথ টেগোর ইজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ টেগোর একজন বিখ্যাত কবি। এরপর ব্রিটিশ দিয়ে আমরা বাক্য রচনা করলাম, ব্রিটিশ দিয়ে শেক্সপিয়ার ইজ দ্য ব্রিটিশ পোয়েট, শেক্সপিয়ার একজন ব্রিটিশ কবি, শেক্সপিয়ার ইজ দ্য ব্রিটিশ পোয়েট। এরপর আমাদের আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামারের ব্যাকরণ এবং শব্দভাণ্ডার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো। উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বের কি পদের সঠিক রূপ দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। আমরা জানি যে ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। আর ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকে হচ্ছে ভার্ব বলে। ভার্বের আরেকটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড। এরপরে কি এ থেকে আছে দ্য বয় সলভ আছে ব্র্যাকেটে, দ্য প্রবলেম ইয়েস্টারডে। তাহলে আমাদের ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে সলভের পাস্ট টেন্স লিখলেই হয়ে যাবে উত্তরটা। বালকটা সমাধান করেছিল, দ্য বয় সলভ দ্য প্রবলেম ইয়েস্টারডে, বালকটা গতকাল সমস্যাটা সমাধান করেছিল। তাহলে কী হবে? সলভড, SOLVED, ভি এর পর ডি বসালেই হবে, তাহলে সলভড। তাহলে প্রথমেরটা আমাদের হবে দ্য বয় সলভ SOLVED, বালকটা কী করেছে? সমাধান করেছিল। দ্য বয় সলভ দ্য প্রবলেম, সমস্যাটা সমাধান করেছিল ইয়েস্টারডে মানে গতকাল। এরপর বিয়েতে কি আছে? রোহিত কাম স্কুল এভরিডে। তাহলে রহিম কাম মানে আসে, স্কুলে আসে এভরিডে প্রতিদিন। তাহলে রহিম নয় রোহিত, আমরা কি ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে তাহলে কী হবে? মূল ভার্বের সঙ্গে ES যোগ হবে। তাহলে রোহিতটা থার্ড পার্সন, একজন আছে, তাহলে কামটা কী হবে? কামস। তাহলে রহিম কামস স্কুল এভরিডে, রহিম স্কুলে প্রতিদিন আসে। তাহলে রহিম কী হবে? রহিম নয় রোহিত কামস টু স্কুল। তাহলে আমাদের কি হয়ে যাবে? রোহিত কামস COMES, কী হলো? রহিম কামস স্কুল এভরিডে প্রতিদিন স্কুলে আসে। এরপর আমাদের কি আছে? এরপর সিএ থেকে আছে হি হ্যাজ ড্র আছে পিকচার। আমাদেরকে হ্যাজ আছে মানে আমাদেরকে দেখতে হবে কোন টেন্সে আছে। আমরা জানি যে টেন্স কাকে বলে, কে আর কালকে টেন্স বলে। কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা হয়েছে। একটা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট মানে কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে কিনা বুঝতে পারা যাচ্ছে না। কন্টিনিউয়াস মানে কাজটা চলছে। আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা সম্পূর্ণ হতে এখনও বাকি আছে, কিছুটা সম্পূর্ণ হয়েছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি হ্যাজ বা হ্যাভ দিয়ে কি হয়? আমাদের হ্যাজ দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাজ কী হবে? ড্র ডিউ কী হবে? ড্রন, DRAWN। তাহলে হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি আঁকিয়ে আছে। তাহলে কি? হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি আঁকিয়ে আছে। তাহলে আমরা লিখব হি হ্যাজ ড্রন, DRAWN। হি হ্যাজ ড্রন, DRAWN, সে একটা ছবি আঁকিয়ে আছে। কী হবে? হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি আঁকিয়ে আছে। তাহলে আমরা আরেকবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস উপযুক্ত রূপ দিয়ে, অফ দ্য ভার্বের উপযুক্ত রূপ দিয়ে, গিভেন ইন দ্য ব্র্যাকেট যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। দ্য বয় কী আছে? সলভ আছে। দ্য প্রবলেম ইয়েস্টারডে আছে, গতকাল। এটা গতকাল মানে ল যোগ আছে মানে পাস্ট টেন্স। তাহলে আমরা কী করব? বালকটা সমাধান করেছিল, সলভড দ্য প্রবলেম, সলভের সাথে কী হবে? ডি হবে। তাহলে এটা আমাদের রেগুলার ভার্ব। যে ভার্বকে প্রেজেন্ট থেকে পাস্টে পরিবর্তন করতে গেলে DED যোগ করা হয়েছে, এটা রেগুলার ভার্ব। তাহলে আমাদেরকে দ্য বয় কী হবে? সলভ আছে, ওর সাথে ডি হবে, সলভড। প্রথমেটা সলভড হবে, তারপরটা রোহিত কী হবে? কামস হবে, কামস স্কুল। হি হ্যাজ কী হবে? ড্রন, DRAWN। এটা আমাদের লেখা হয়েছে দ্য বয় সলভড, SOLVED, সলভ দ্য প্রবলেম, বালকটা সমাধান করেছিল, সমস্যাটা সমাধান করেছিল গতকাল। রোহিত কামস, রোহিত কি আসে, স্কুলে আসে এভরিডে প্রতিদিন। হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি আঁকিয়ে আছে। এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। এরপর আমরা দেখব ট্রান্সলেট ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি।
আমাদেরকে ট্রান্সলেট মানে অনুবাদ করো ইনটু ইংলিশ, ইংরেজিতে, ফ্রম বেঙ্গলি, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করো। শিক্ষক মহাশয় শ্রেণীতে আসিবার পূর্বে ছেলেটি ছবিটি এঁকেছিল। তাহলে আমাদের উত্তরটা কী হবে? দ্য বয়, আমরা যেটা কাজটা হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, আর যেটা আমাদের কাজটা যেটা আগে হয়ে গেছে সেটা পাস্ট পারফেক্ট হবে, আর যেটা পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হবে। তাহলে আমাদের এই ঘটনাটা, ছেলেটা ছবিটা এঁকেছিল, দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম। এরপর কি আছে? কেম ইনটু দ্য কী হবে? ক্লাসরুম। এরপর কি আছে? মা খাবার বানানোর পরে আমি বাড়ি এসেছিলাম। তাহলে আমি এসেছিলাম কী হবে? আই কেম হোম। তাহলে মা খাবারটা আগে বানিয়ে দিয়েছে, তাহলে আই কেম হোম আফটার মাই মাদার হ্যাড ফিনিশড কুকিং ফুড। আফটার মাদার ফিনিশড কুকিং ফুড। তাহলে প্রথমেরটা আমরা লিখবো কি, যেটা ঘটনাটা আগে ঘটে গেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে ছেলেটি ছবিটা এঁকেছিল কী হবে? দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার। আমরা প্রথমেই লিখবো দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার। এই যে ছেলেটি ছবিটা এঁকেছিল, তাহলে কী হবে? প্রথমেই দ্য বয় BOY, দ্য বয় হ্যাড HAD, দ্য বয় হ্যাড ড্রন DRAWN, দ্য বয় হ্যাড ড্রন দ্য THE, দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার PICTURE। তাহলে দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার। এরপরে কি বিফোর BEFORE, বিফোর। এরপর শিক্ষক মশাই শ্রেণীতে আসার পূর্বে কী হবে? এটা হবে আমাদের প্রেজেন্ট পাস্ট পারফেক্ট। বিফোর দ্য টিচার কেম CAME, কেম ইনটু INTO, ইনটু দ্য THE, ইনটু দ্য ক্লাসরুম CLASS, ক্লাসরুম ROOM। তাহলে উত্তরটা আমাদের হলো কি? দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার বিফোর দ্য টিচার TEACHER, বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম। তাহলে আমরা জানি যে শিক্ষক মহাশয় শ্রেণীতে আসিবার পূর্বে ছেলেটি ছবিটি এঁকেছিল। তাহলে এইরকম যদি বাক্য থাকলে যে এটা দুটো ভাগ তো বাক্যটা, তাহলে যেটা ঘটনাটা আগে ঘটে যাচ্ছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। তাহলে ছেলেটি ছবিটি এঁকেছিল কি? দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার। এরপর শিক্ষক মহাশয় শ্রেণীতে আসিবার পূর্বে এটা হবে প্রেজেন্ট পাস্ট ইনফিনিট টেন্স বা সিম্পল পাস্ট। তাহলে বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম। মা খাবার বানানোর পরে আমি বাড়ি এসেছিলাম। তাহলে আমি বাড়ি এসেছিলাম, তাহলে মা খাবার বানিয়েছিল আগে, আর আমি বাড়ি এসেছিলাম পরে। তাহলে এইটা আমরা কি করব? আগে আমি বাড়ি এসেছিলাম কী হবে? এটা হচ্ছে পাস্ট ইনফিনিট। তাহলে আই কেম হোম, আমরা লিখব আই কেম হোম, আই কেম CAME, আই কেম হোম HOME, হোম। এরপরে কী আছে? আফটার AFTER, আফটার মাদার MOTHER, আফটার মাদার হ্যাড HAD, হ্যাড ফিনিশড FINISHED, হ্যাড ফিনিশড কুকিং কুকিং COOKING, কুকিং ফুড FOOD, কুকিং ফুড। তাহলে আমাদের কি হলো? মা খাবার বানানোর পরে আমি বাড়ি এসেছিলাম। তাহলে আই কেম হোম, আমি বাড়ি এসেছিলাম আফটার মাদার হ্যাড ফিনিশড কুকিং ফুড। আমি বাড়ি এসেছিলাম প্রথমে লেখা হলো আই কেম হোম। এরপর মা খাবার বানানোর পরে, আফটার মানে পরে, মাদার হ্যাড ফিনিশড কুকিং ফুড। তাহলে আমরা আরেকবারে দেখে নিই আর কি আছে? ট্রান্সলেট ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করো। শিক্ষক মহাশয় শ্রেণীতে আসিবার পূর্বে ছেলেটি ছবি নিয়ে এঁকেছিল। তাহলে এই ধরনের বাক্য থাকলে দুটো বাক্য ভেঙে নিতে হবে। যে ঘটনাটা আগে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, যে ঘটনাটা পরে হচ্ছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনফিনিট হবে। তাহলে ছেলেটি ছবিটি এঁকেছিল কী হবে? দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম। এটাই লেখা হয়েছে
দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম। এরপর আমাদের 2 নম্বরটাকে মা খাবার বানানোর পরে আমি বাড়ি এসেছিলাম। প্রথম ঘটনাটা ঘটছে মা খাবার বানিয়ে দিয়েছেন, আমি বাড়ি এসেছিলাম। এটা তাহলে কি আমি বাড়ি এসেছিলাম, এটা সিম্পল পাস্টে হবে বা পাস্ট ইনফিনিট। তাহলে আই কেম হোম আফটার মাদার হ্যাড ফিনিশড কুকিং ফুড, এটাই লেখা হয়েছে আই কেম হোম আফটার মাদার হ্যাড ফিনিশড কুকিং ফুড। এরপর আমাদের কি আছে, এরপর রাইটিং স্কিল আছে, আমাদের লিখন নৈপুণ্য আছে। আমাদের কি করছে রাইটিং স্কিল, রাইট এ স্টোরি, একটা গল্প লেখো বাই ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের সংকেতগুলো বা নিচের সূত্রগুলো ব্যবহার করে। গিভে টাইটেল, একটা টাইটেল দাও টু দ্য স্টোরি, এই গল্পটার একটা টাইটেল দাও। হিন্টস মানে সূত্র বা সংকেত কি আছে, হাংরি ফক্স একটা কি, একটা হচ্ছে ক্ষুধার্ত হচ্ছে খেকশিয়াল, কেম ইন টু দ্য ভাইনয়ার্ড, তাই এসেছিল কোথায়, দাক্ষা খেতে বা আঙুর খেতে এসেছিল। গ্রেপস হ্যাঙ্গিং হাই, উচ্চ ঝুলন্ত আঙুর। জাম্প টু রিচ, লাফিয়েছিল পৌঁছাতে। ফেল্ড, ব্যর্থ হয়েছিল। বিকেম স্যাড, দুঃখিত হয়েছিল। গ্রেপস ওয়ার সাওয়ার, আঙুর ফল টক। তাহলে গল্প লিখতে গেলে আমাদের প্রথমেই একটা কি দিতে হয়, টাইটেল দিতে হয়। টাইটেলটা আমাদের কি আমরা লিখব, এখানে আমরা পাচ্ছি কি খেকশিয়াল, তাহলে কি এবার দ্য ফক্স, তারপরে অ্যান্ড দ্য গ্রেপস এবং আঙুর, অ্যান্ড দ্য গ্রেপস। তাহলে প্রথমেই আমাদের হেডিংটা দিব দ্য ফক্স, হেডিংটা দিব দ্য ফক্স FOX, দ্য ফক্স FOX, দ্য ফক্স অ্যান্ড AND, অ্যান্ড দ্য THE, অ্যান্ড দ্য গ্রেপস GRAPS, দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস মানে খেকশিয়াল এবং হচ্ছে আঙুর ফল। তাহলে প্রথমেই আমাদের গল্প, আমরা জানি গল্প লিখতে গেলে পয়েন্টগুলোকে ফলো করতে হবে এবং পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে হাংরি ফক্স, তাহলে আমরা লিখবো ওয়ান্স, এক সময়ে একটা কি ছিল, একটা খেকশিয়াল ছিল বনের মধ্যে। তাহলে আমরা লিখবো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফক্স ইন এ ফরেস্ট। আমরা লিখবো ওয়ান্স ONC, প্রথমে আমরা সেন্টেন্সটি লিখবো ওয়ান্স আপন এ টাইম, once ONC, once upon a time TIME, once upon a time there was a fox, there THERE, there was WAS, there was a fox FOX, there was a fox in the forest, in the THE, in the forest FOREST, in the forest। আমরা লিখলাম ওয়ান্স আপন এ টাইম, এক সময়ে, দেয়ার ওয়াজ এ ফক্স, একটা খেকশিয়াল ছিল, ইন এ ফরেস্ট, একটা বনের মধ্যে। এরপর হাংরি ফক্স, খেকশিয়ালটা ছিল ক্ষুধার্ত, তাহলে আমরা সে ছিল ক্ষুধার্ত, হি ওয়াজ ভেরি হাংরি। আমরা সে ছিল ক্ষুধার্ত, হাংরি দিয়ে বাক্য রচনা কী হলো, হি ওয়াজ ভেরি হাংরি। এরপর আমরা লিখলাম হি হি ওয়াজ WAS, হি ওয়াজ ভেরি VERY, হি ওয়াজ ভেরি VERY, হি ওয়াজ ভেরি হাংরি HUNGRY, সে ছিল বিরাট। আমরা কি লিখলাম, হি ওয়াজ ভেরি হাংরি মানে কি, আমরা এরপর পয়েন্টটা আছে হাংরি ফক্স দিয়ে আমরা বাক্য রচনা লিখব। হাংরি ফক্সে কি লিখবো আমরা, হি ওয়াজ ভেরি হাংরি, আমরা লিখেছি হি ওয়াজ WAS, হি ওয়াজ ভেরি VERY, ভেরি হাংরি HUNGRY, হি ওয়াজ ভেরি হাংরি, সে ছিল খুব ক্ষুধার্ত। এরপর ক্ষুধার্ত হওয়ার জন্য সে খাবার খোঁজ করছিল, কি লিখবো আমরা, সে খাবার খোঁজ করছিল, হি সার্চ ফর ফুড, হি ক্ষুধার্ত হওয়ার জন্য খাবার খোঁজ করছিল, কী হবে, হি ওয়াজ WAS, হি ওয়াজ সার্চ AC, হি ওয়াজ আমরা লিখবো না, কী লিখবো, হি সার্চ, সে খোঁজ করছিল। হি ওয়াজ সার্চ মানে তার দ্বারা খোঁজ করা হচ্ছিল, এখানে ডাইরেক্ট খোঁজ করছিল, তাহলে প্যাসিভ ভয়েস হবে না, কি হবে, হি সার্চ ACHED, তাহলে আমরা লিখলাম হি সার্চ ফর ফুড, সে খাবার খোঁজ করছিল, কি হবে, হি সার্চ ফর ফুড, সে খাবার খোঁজ করছিল। এরপর অবশেষে সে কোথায়, অ্যাট লাস্ট, আমরা লিখবো অ্যাট লাস্ট হি কেম ইনটু, এই যে কেম ইনটু দ্য ভাইনয়ার্ড,
আমরা লিখবো ইন্টু এ ভাইনিয়ার বা দা ভাইনিয়ার, তাহলে অবশেষে সে এসেছিল, আমরা লিখবো অ্যাট লাস্ট, ATLAST, ATLAST অ্যাট লাস্ট। এবার সে এসেছিল কি হবে হি, হি, তারপর আমরা লিখবো কেম, CAME, হি কেম ইন্টু দ্য ভাইনিয়ার, হি কেম, CAME, হি কেম ইন্টু INTO, হি কেম ইন্টু INTO ইন্টু দ্য THE ইন্টু দ্য ভাইন, VINE ভাইন, ইয়ার্ড YARD, কেম ইন্টু দ্য ভাইন, VINE YARD, হি কেম ইন্টু দ্য ভাইনিয়ার। সে কথায় অবশেষে অ্যাট লাস্ট, AT অ্যাট লাস্ট, LAST, হি কেম, CME ইন্টু দ্য ভাইনিয়ার, সে ধাক্কা খেতে এসেছিল। এরপর পয়েন্টটা গ্রেপস হ্যাঙ্গিং হাই, গ্রেপস, তাহলে সে দেখেছিল কি হবে হি স সাম বাঞ্চেস অফ গ্রেপস হ্যাঙ্গিং হাই, তা আমরা লিখব সে দেখেছিল কি হবে হি স, হি হি স SAW, হি স কি হবে সাম, SOME, হি স সাম বাঞ্চেস BUNCHES, হি স বাঞ্চেস অফ OF, হি স বাঞ্চেস অফ, হি স বাঞ্চেস অফ গ্রেপস GRAPS লেখা আছে, গ্রেপস GRAPS, গ্রেপস GRAPS, গ্রেপসের পর কী হবে হ্যাঙ্গিং হাই, হ্যাঙ্গিং HANG, হ্যাঙ্গিং হাই, এই হ্যাঙ্গিং হাই হ্যাঙ্গিং হাই HIGH, হ্যাঙ্গিং হাই, ফুল স্টপ। এরপর আমাদের কী হবে জাম্প টু রিচ, জাম্পটা মানে লাফিয়েছিল, টু রিচ, রিচ মানে তাদেরকে পেতে, আঙুরগুলোকে পেতে, তাহলে হি জাম্প টু রিচ দেম, আমরা শুধু হিটা যোগ করবো, তারপর যেমন আছে লিখে দেবো হি জাম্প টু রিচ দেম, হি হি জাম্প টু রিচ করলেও আমাদের বাক্যটা হয়ে যেত, দেমটা আমরা যোগ করছি, হি জাম্প টু রিচ দেম, হি জাম্পড JUMPD, হি জাম্পড টু TO2, হি জাম্পড টু রিচ RESH, হি জাম্পড টু রিচ দেম THEM, সে লাফিয়েছিল কি হবে হি জাম্প টু রিচ দেম। এরপর কী হয়েছিল ফেল্ড মানে কী হয়েছিল ব্যর্থ হয়েছিল। এরপর আমরা লিখব আঙুরগুলো অত্যন্ত উঁচুতে ছিল, আমরা লিখব কিন্তু আঙুরগুলো ছিল অত্যন্ত উঁচু থেকে, বাট দ্য গ্রেপস ওয়ার টু হাই, আমরা লিখব বাট BUT, এটা যোগ করা আছে, বাট দ্য THE, বাট দ্য গ্রেপস GRAPS, বাট দ্য গ্রেপস ওয়ার WERE, ওয়ার টু TOO, টু মানে খুব হাই HIGH, আঙুরগুলো খুব উঁচুতে ছিল, বাট দ্য গ্রেপস ওয়ার টু হাই HIGH, তারপর সে বারবার লাফালো কী হবে হি জাম্পড এগেন অ্যান্ড এগেন। এরপর আমরা লিখব হি জাম্পড, হি জাম্পড JUMPED, হি জাম্পড JUMPD, হি জাম্পড এগেন AGAIN, এগেন অ্যান্ড AND, অ্যান্ড এগেন AGAIN, সে বারবার লাফালো কী হবে হি জাম্পড এগেন অ্যান্ড এগেন, কিন্তু সে ব্যর্থ হলো কী হবে কিন্তু পেল না, বাট হি ডিড নট গেট দেম, ব্যর্থ হলো মানে কি সে পেল না, বাট হি ডিড নট, ফেল্ডের পরিবর্তে পেল না কি বাট হি ডিড নট গেট দেম, আমরা লিখব বাট BUT, বাট হি ডিড নট DID, হি ডিড নট NOT, ডিড নট গেট GET, গেট দেম THEM, কিন্তু সে পেল না কী হবে বাট হি ডিড নট গেট দেম THEM, কিন্তু সে পেল না। এবার সে ক্লান্ত হয়ে গেল কী হবে হি গট টায়ার্ড অ্যান্ড বিকেম স্যাড লেখাই আছে, তাহলে এবার আমরা লিখব এরপরে হি গট টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেছিলো কী হবে হি গট টায়ার্ড, হি গট GOT, হি গট টায়ার্ড TIRED, হি গট টায়ার্ড অ্যান্ড অ্যান্ড লিখব বিকেম স্যাড লেখা আছে, অ্যান্ড and became BCME, and became sad SAT, এবং কী হয়েছিল এবং দুঃখিত হয়েছিল। এরপর আমরা লিখব সে বলেছিল হি সেড, সে বলল, আমরা হি সেড SAID, সে বলল, কমা কোটেশন আঙুর ফল টক, গ্রেপস ওয়ার সাওয়ার না লিখবো না, গ্রেপস আর সাওয়ার, আমরা লিখব হি সেড
গ্রেপস, GRAPES, গ্রেপস, RARE, সাওয়ার, SOUR, ফুল স্টপ, ডবল কোটেশন সারা, ডবল কোটেশন আরম্ভ হয়েছে। তাহলে আমরা আরেকবার দেখে নিই 4 নম্বরটা। রাইট এ স্টোরি, রাইট মানে লেখো, এ স্টোরি মানে একটা গল্প লেখো, বাই ইউজিং মানে ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের তথ্য, নিচের সংকেতগুলো ব্যবহার করে বা সূত্রগুলো ব্যবহার করে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, একটা টাইটেল দাও। তারা হাংরি ফক্স, হিন্টসগুলো সংকেতগুলো, ক্ষুধার্ত খেকশিয়াল, কেম ইন টু দ্য ভাইনইয়ার্ড, ধাক্কা খেতে এসেছিল, গ্রেপস হ্যাঙ্গিং হাই, উচ্চ ঝুলন্ত আঙুর, জাম্প টু রিচ, লাফিয়েছিল পৌঁছানোর জন্য, ফেল ব্যর্থ হয়েছিল, বিকেম স্যাড দুঃখিত হয়েছিল, গ্রেপস ওয়ার সাওয়ার আঙুর ফল টক। তাহলে আমরা প্রথমেই হেডিংটা লিখলাম দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। তাহলে আমরা দ্য ফক্স, এটা প্রথম করে বলা হলো দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, আমরা হেডিংটা লিখছি দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। এরপর আমরা হাংরি ফক্স আমরা প্রথমে লিখেছি ওয়ান্স আপন এ টাইম, এক সময় একটা কী ছিল, একটা খেঁকশিয়াল ছিল একটা বনের মধ্যে। তাহলে কি লিখেছি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফক্স ইন দ্য ফরেস্ট। এরপরে হাংরি ফক্স ক্ষুধার্ত ছিল, তাহলে সে ছিল ক্ষুধার্ত, কী হবে, হি ওয়াজ হাংরি। এরপর ফক্স লেখা হয়ে গেছে, তার জন্য বলছে হি ওয়াজ হাংরি, হি ওয়াজ ভেরি অ্যাংরি, সে বিরাট ক্ষুধার্ত ছিল। এরপরে এই বাক্যটা আমাদের পয়েন্টে এমনি লেখা হয়েছে, সে খুঁজছিল খাবার, তাহলে হাংরি হওয়ার জন্য খাবার খুঁজছিল, সে খুঁজছিল, হি সার্চ ফর ফুড, সে খাবার খুঁজছিল, সে খুঁজছিল খাবার খুঁজছিল। এরপর অবশেষে অবশেষে সে এসেছিল, হি কেম ইন টু দ্য ভাইনইয়ার্ড, শুধু হিটা যোগ্য রয়েছে, তারপর কেম ইন টু দ্য ভাইনইয়ার্ড লেখাই আছে, দেখে দেখে লেখা হয়েছে। তাহলে অবশেষে লাস্টটা যোগ্য করা হয়েছে, অবশেষে হি কেম ইন টু দ্য ভাইনইয়ার্ড, একটা ধাক্কা খেতে আঙুর খেতে এসেছিল, গ্রেপস হ্যাঙ্গিং হাই। এরপর আমাদের সে দেখেছিল কী হবে, সে দেখেছিল সাম বাঞ্চেস, এইটুকু যোগ করা হয়েছে, হি সাম বাঞ্চেস অফ গ্রেপস হ্যাঙ্গিং হাই, অত্যন্ত উঁচুতে দেখেছিল। এরপর কি সে লাফিয়েছিল, হিটা শুধু যোগ করা হয়েছে, হি জাম্প টু রিচ, শুধু হি জাম্প টু রিচ যোগ করা, হিটা যোগ করা হয়েছে, তাহলে হি জাম্প টু রিচ দেম। এরপর কি আছে, বিকে ফেল্ড, এরপর আঙুরগুলো অনেক উঁচুতে ছিল, বাট দ্য গ্রেপস ওয়ার টু হাই, অনেক উঁচুতে ছিল। এরপরে হি জাম্প, সে লাফিয়েছিল, এগেন কিন্তু ফেল্ড মানে ব্যর্থ হয়েছিল, এখানে ব্যর্থ হয়েছিল মানে সে পায়নি, কি যোগ করা হয়েছে, হি ডিড নট গেট দেম, এটি লেখা হয়েছে। এরপর কি হয়েছে, এরপর লাপাতে লাপাতে ক্লান্ত হয়ে গেছিলো, কী হবে, হি গট টায়ার্ড লেখা হয়েছে, হি গট টায়ার্ড, এবং অ্যান্ড করে বিকেম স্যাড পর্যন্ত লেখা হয়ে গেছে। এরপর লেখা আছে হি সেড, সে বলল, গ্রেপস আর সাওয়ার আঙুর ফল টক, এটা আমাদের কী হয়েছে, এইভাবেই আমাদের কী হলো, গল্পটা লেখা হলো। তাহলে আমরা পুরোটা একবারে দেখে নিই, পুরো উত্তরটা আমরা দেখে নিই। স্কুলের নাম হচ্ছে আমাদের পুরুলিয়া জেলা স্কুল, স্কুলের নাম হচ্ছে পুরুলিয়া জেলা স্কুল 1-এ, এটা আমাদের রিডিং স্কিল, এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 7, এই লেখা দেওয়া হয়েছে লেসন নাম্বার 7 দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি থেকে নেওয়া হয়েছে। এটা প্যাসেজটা পুরোটা আমাদের আছে 75 থেকে 83 পাতার মধ্যে আছে, পেজ নাম্বার 77 থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে। এই প্যাসেজটা থেকে প্রশ্ন প্রথমে থেকে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও নিচের প্রশ্নগুলো। হোয়াই ডিড নজরুল কাম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920, কেন 1920 সালে নজরুল কলকাতায় এসেছিলেন? আমরা জানি 1920 সালে নজরুল কলকাতায় এসেছিলেন কারণ রেজিমেন্টটাকে কী করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের পর। তাহলে আমরা লিখলাম নজরুল ডিড আছে বলে নজরুলটা কামটা কেম হলো, তাহলে নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920 বিকজ, কারণ এরপরে কারণটা আমরা এখানে লেখা হয়েছে, বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এখানে উত্তরটা লেখা হয়েছে নজরুল, এখানে ডিড আছে বলে কামটা কেম হয়েছে, তাহলে নজরুল কেম টু ক্যালকাটা, পুরো দেখে দেখে লেখা হয়েছে এতটা, নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920, এবার কারণ বিকজ লেখা হয়েছে, বিকজের পর আমরা দেখে দেখে লিখেছি দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড লিখেছি, তারপর লিখেছি আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, পুরো দেখে দেখে লেখা হয়েছে বিকজ দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। উত্তর লেখার সময় আমাদের ফুল স্টপ পাংচুয়েশন মার্ক হিসেবে ফুল স্টপ অবশ্যই দিতে হবে, প্রশ্ন করার সময় আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, আর উত্তর দেওয়ার সময় আমাদের অবশ্যই ফুল স্টপ দিয়ে আমাদের শেষ করতে হয়। এবার বিয়ে থেকে আছে হাউ ডিড নজরুল প্রোটেস্ট, কীভাবে নজরুল প্রতিবাদ করেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশদের বিরুদ্ধে, এখানেও ডিড আছে, প্রোটেস্ট থেকে প্রোটেস্টেড, তার উত্তরটা হচ্ছে নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ। এরপর আমরা কেছে
দ্বারা নিয়ে যে বাই, তারপর রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস, এইটুকু উত্তরটা হয়ে গেছে। আমরা লিখেছি ডিড আছে বলে প্রটেস্টে কী হচ্ছে প্রটেস্টেড, নজরুল প্রটেস্টেড এগেনস্ট দ্য ব্রিটিশ, পুরো দেখে লেখা হয়েছে। এবার বাই টু যোগ হয়েছে, তারপরে এটা লেখা হয়েছে বাই রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস। এরপর আমাদের বিয়েতে গেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, লেটার্স মানে বর্ণগুলো, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি ওয়ার্ড বানাতে গেলে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার পাশে বসবে, অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। আমাদের DEDDISBAN লেখা আছে, আমাদের এটি উত্তরটা হবে ডিসব্যান্ডেড। ডিসব্যান্ডেড, এখানে আমাদের ডিসব্যান্ডেড এখানে লেখাই আছে। ডিসব্যান্ডেড আমাদের এখানে আমাদের ডিসব্যান্ডেড, এই যে আমাদের ওয়ার্ডটা আছে ডিসব্যান্ডেড, তাহলে আমাদের প্রথমেটা গেল ডিসব্যান্ডেড। ডিস এই যে ডি, এটা ডি, ইটা হচ্ছে ই, এই যে ই, এরপর ডি, এই যে আমাদের ডি, এবার আই, এই যে আই, এরপর এস, এই যে এস, এরপর বিএন পরপর লেখা আছে। তারপরটা আমাদেরকে TYRCULE, এটা হবে ক্রুয়েলটি হবে CRUELTY, এখানে আমাদের ক্রুয়েলটি CRUELTY, এই ওয়ার্ডটা এখানে লেখা হয়েছে, নিষ্ঠুরতা। এরপরে আছে কমপ্লিট দ্য ফলোইং, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোইং সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে বা পাঠ থেকে তথ্য নিয়ে। আমাদের কুইজ নজরুল জয়েন দ্য আর্মি, নজরুল যোগদান করেছিলেন আর্মিতে, কোথায় লেখা আছে আমরা পেলাম নজরুল জয়েন দ্য আর্মি, তাহলে আমাদের লিখতে হবে আন্ডার দ্য ব্রিটিশ, এই তিনটে ওয়ার্ড লিখে দিলেই হবে। এখানে হবে আন্ডার দ্য ব্রিটিশ, এখানে আমরা লিখে দিয়েছি আন্ডার দ্য ব্রিটিশ। নজরুল জয়েন করেছিলেন আর্মিতে, সেনাবাহিনীতে ব্রিটিশদের তত্ত্বাবধানে। এরপর যে বিয়ে থেকে আছে হি ইজ দ্য কোথায় লেখা আছে, হি ইজ দ্য পর্যন্ত লেখা আছে, তাহলে রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, এখানে হলো আমাদের কি রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, বিদ্রোহী কবি। মেক দিয়ে থেকে আছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন, মেক মানে তৈরি করো, তোমার নিজস্ব বাক্য তৈরি করো বাই ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে। পোয়েট মানে কবি, তাহলে আমাদের এইখান থেকে আমাদের প্যাসেজ থেকে নিয়ে বাক্যটা লিখলে হবে না, নিজস্ব বাক্য হতে হবে। তারপরে হচ্ছে ব্রিটিশ মানে ব্রিটিশ। এরপর আমরা লিখেছি পোয়েট রবীন্দ্রনাথ টেগোর ইজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি। ব্রিটিশ লিখেছি শেক্সপিয়ার ইজ দ্য ব্রিটিশ পোয়েট, শেক্সপিয়ার হচ্ছেন একজন ব্রিটিশ কবি। এরপর আমরা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, উপযুক্ত ফর্ম দিয়ে রূপ দিয়ে, অফ দ্য ভার্বে গিভেন ইন দ্য ব্যাকেটে যেগুলো দেওয়া আছে। আমরা জানি ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। ভার্বের আরেকটার নাম হচ্ছে ডুইং ওয়ার্ক। ভার্বের ভাগ আছে 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মেইন আছে অক্সিলারি। আমাদেরকে দেখতে হবে ব্যাকেট যেগুলো দেওয়া আছে উপযুক্ত ফর্ম দিয়ে ব্যবহার করতে হবে। দ্য বয় কি আছে সলভ দ্য প্রবলেম ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে গতকাল মানে পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে উত্তরটা আমাদের দ্য সলভের পাস্ট টেন্সে লিখতে হবে। দ্য বয় সলভ দ্য প্রবলেম, বালকটা সমাধান করেছিল সমস্যাটা, স্টার্ট মানে গতকাল, তাহলে সলভের সাথে ডি যোগ হবে শুধু, তাহলে প্রথমেরটা হবে সলভড SOLVED। তারপর রোহিত কী হবে কাম আছে স্কুল এভরিডে, রোহিত আসে প্রতিদিন স্কুলে আসে, এটা আমরা জানি আমরা ফার্স্ট পার্সন, তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, একটু হলে সিঙ্গুলার নাম্বার, একের অধিক হলে বহুবচন বা প্লুরাল নাম্বার। তাহলে রোহিত কি আসে কী হবে কামস হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে রোহিত কামস COMES হবে। তাহলে প্রথমটা দ্বিতীয়টা লাগবে রোহিত কামস স্কুল এভরিডে, প্রতিদিন স্কুলে আসে। তাহলে হি হ্যাজ ড্র আছে, তাহলে আমরা জানি যে হ্যাভ হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে ড্রন, তাহলে হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি আঁকিয়ে আছে, তাহলে আমাদের হি হ্যাজ ড্রন এ পিকচার। এরপর 3 নম্বরতে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরাজিতে অনুবাদ করো ফ্রম বাংলা থেকে। শিক্ষক মহাশয় শ্রেণীতে আসবার পূর্বে ছেলেটি ছবি নিয়ে এঁকেছিল, এই ধরনের বাক্য থাকলে যেটা আগে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হবে, তাহলে ছেলেটি ছবি নিয়ে এঁকেছিল পাস্ট পারফেক্ট হবে, দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার। এরপর যেটা পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট ইনফিনাইট বা সিমিল পাস্টে লিখতে হবে, তাহলে প্রথমেটা দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম, এটা লেখা হয়েছে দ্য বয় হ্যাড ড্রন দ্য পিকচার বিফোর দ্য টিচার TACHER বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম। বিয়েরটা কে আছে মা খাবার বানানোর পরে আমি বাড়ি এসেছিলাম, তাহলে মা খাবার বানানোটা আগে করেছেন, আমি পরে বাড়ি এসেছি, তাহলে আমি এসেছিলাম কি আই কেম হোম, পরে ইংরেজি আফটার মাদার হ্যাড ফিনিশড কুকিং ফুড, তাহলে আমরা লিখেছি
মাদার হ্যাড, তাহলে আমরা লিখেছি কি, তাহলে আই কেম হোম আফটার মাদার হ্যাড ফিনিশড কুকিং ফুড, এটা লেখা হয়েছে আই কেম হোম আফটার মাদার হ্যাড ফিনিশড কুকিং ফুড। এরপর আমাদের কি আছে, রাইটিং স্কিল অর্থাৎ লিখন নৈপুণ্য। আমাদের কী করতে হবে, রাইটে প্রথমে কী আছে, রাইট এ স্টোরি, রাইট মানে লেখো, এ স্টোরি মানে একটা গল্প লেখো, বাই ইউজিং দ্য ফলোইং ইটস, নিচের তথ্যগুলো ব্যবহার করে, সংকেতগুলো ব্যবহার করে, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, একটা টাইটেল দাও গল্পটা। তাহলে আমরা জানি গল্প লিখতে গেলে প্রথমে একটা টাইটেল দিতে হবে এবং পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে হিন্ট সংকেত হলো হাংরি ফক্স, ক্ষুধার্ত খেঁকশিয়াল। তারা গ্রেপস লেখা আছে, তা আমরা লিখলাম দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, হেডিংটা দেওয়া হচ্ছে দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। এরপরে আছে হাংরি ফক্স, ক্ষুধার্ত খেঁকশিয়াল, তাহলে আমরা লিখলাম ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফক্স ইন দ্য ফরেস্ট। প্রথমে লিখলাম একসময় একটা খেঁকশিয়াল ছিল বনের মধ্যে, তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফক্স ইন দ্য ফরেস্ট, একটি বাক্য হলো আমাদের। তারপর হাংরি ফক্স, তাহলে সে ছিল ক্ষুধার্ত, কী হবে, হি ওয়াজ ভেরি হাংরি, তাহলে আমরা লিখলাম হি ওয়াজ ভেরি হাংরি। এরপর যেহেতু হাংরি, সে খাবার খোঁজ করছিল, হি সার্চ ফর ফুড, তাহলে হি সার্চ, SEARCHED, হি সার্চ ফর ফুড, সে খাবার সন্ধান করছিল। অবশেষে সে এসেছিল, আমরা হি কেম ইন টু দ্য ভাইন ইয়ার্ড লিখতে পারি, তাহলে অ্যাট লাস্ট, অবশেষে হি কেম ইন টু দ্য ভাইন ইয়ার্ড, তাহলে অ্যাট লাস্ট হি কেম ইন টু দ্য ভাইন ইয়ার্ড, অবশেষে ধাক্কা খেতে এসেছিলো। তার গ্রেপস হ্যাঙ্গিং হাই, আঙুরগুলো, তাহলে সে দেখেছিল হি স সাম ব্রাঞ্চেস, থোকা দেখেছিল, আঙুরের থোকা দেখেছিল, হ্যাঙ্গিং, তারপর দেখে গ্রেপস, তাহলে হি স সাম গ্রেপস হ্যাঙ্গিং হাই, এটি দেখে লেখা হয়েছে। তাহলে আমরা লিখলাম হি স সাম বাঞ্চেস অফ গ্রেপস হ্যাঙ্গিং হাই, তাহলে সে লাফালো কী হবে, হি জাম্পড টু রিচ দেম, হি জাম্প, শুধু হিটে যোগ করেছে, জাম্প টু রিচ দেম, রিচ লিখলেও হতো, দেমটা যোগ করা হয়েছে, হি জাম্প টু রিচ দেম, তাহলে আমরা লিখলাম হি এরপর লিখলাম আঙুরগুলো অত্যন্ত উঁচুতে ছিল, দ্য গ্রেপস ওয়ার টু হাই, এরপর লেখা হয়েছে হি জাম্পড এগেন অ্যান্ড এগেন, সে বারবার লাফালো, কিন্তু এইখানে লেখায় ব্যর্থ হয়েছিল, কিন্তু পেলো না, বাট হি ডিড নট গেট দেম, সেগুলো পেলো না। এরপর কী হলো, সে ক্লান্ত হয়েছিল, হি গট টায়ার্ড অ্যান্ড বিকেম স্যাড, তাহলে আমরা লিখেছি হি গট টায়ার্ড, ক্লান্ত হয়ে গেল, হি গট টায়ার্ড অ্যান্ড বিকেম স্যাড, এবং কী হলো, দুঃখিত হলো। এরপরে যে সে বলল হি সেড গ্রেপস আর সাওয়ার, তাহলে আমাদের এইভাবেই আমাদের কী হয়েছে, গল্পটা এইভাবেই আমাদের লেখা হলো।